নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের প্রথম পর্বে আপনাদের জন্য রয়েছে পূজনীয়া বর্দির কলমে তোমরা সবাই কোথায় গেলে গ্রন্থের একটি অংশ হিসেবে ঠাকুমার গল্প। সকলে শুনতে থাকুন। অনেক অনেক দিন আগের কথা। জন্মেছিলাম হিমায়তপুরে, দুনা বাংলাদেশের চক্রবর্তীদের ঘরে, লাহিড়ী বংশে। আমার ঠাকুরদার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, বাবা শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী, ঠাকুরদার বাবা শ্রী শিবচন্দ্র চক্রবর্তী। আমার মায়ের নাম আনন্দময়ী দেবী, শ্রী বীরেন্দ্রনাথ রায়ের সান্যাল বংশের প্রথম মেয়ে, কুষ্টিয়ার বাড়ি আলমপুরে। আমি বাবা মায়ের প্রথম সন্তান, কল্যাণী। আমার পরের ভাই অশোক, এরপরে অনেকগুলি ভাই বোন। পাবনায় আমাদের বাড়ির সামনে গেট দিয়ে ঢুকলে যে ঘরটি, সেটাকে আমরা সবাই বড় ঘর বলতাম। ওই ঘরেই আমরা সব ভাই বোন একের পর এক যারা জন্মেছি মায়ের সঙ্গে ঘুমোতাম। সবচেয়ে ছোটটি মায়ের কোলের কাছে, তার চেয়ে বড়টি পিঠের কাছে, এরপর সব পরপর বয়স অনুযায়ী। ঘরটির চারদিকে জানলা, দুদিকে দরজা। উত্তরমুখী বারান্দায় একটা আম গাছ ছিল, আমরা আমতলার বারান্দা বলতাম। আম গাছটা ঘিরে চারিদিক দিয়েই বারান্দা। একটা লোহার বিরাট পাত রান্নাঘর ও শোয়ার ঘর জোড়া করে পাতা ছিল। রান্নাঘরের পূব দিকে একটা শেওড়া গাছ ছিল। বাড়ির চারদিকে টিনের বেড়া। টিনের বেড়ার পরেই বসন্ত চৌধুরীর বাড়ি। এ বাড়িটা আমাদের আদি বাড়ির এক অংশ। এই বাড়িতেই আমাদের বাবা কাকারা বড় হয়েছেন, আমার ঠাকুমারা বউ হয়ে এসেছেন। গেট দিয়ে ঢুকতেই বাঁয়ে মণ্ডপ ঘর। এই ঘরে লক্ষ্মী পুজো হতে দেখেছি ছোটবেলায়। বাচস্পতি মশাই পুরোহিত ছিলেন বাড়ির, উনিই লক্ষ্মী পুজো করাতেন। নারায়ণ পুজো করার পরে বাড়ির গৃহিণীকে দিয়ে লক্ষ্মী পুজো করাতেন। তাই আমি কর্তামা মানে মনোমোহিনী দেবী এবং আমার পরে আমার ঠাকুমাকে লক্ষ্মী পুজো করতে দেখেছি। আমার বিয়ের আগে পর্যন্ত আমার ঠাকুমার সঙ্গে অর্থাৎ শ্রী শ্রী বড়মার সঙ্গে পাবনা ছাড়ার পর পুজো করেছি। সারাদিনের উপোসের পরে পুজোর প্রসাদ খাওয়া। যজ্ঞেশ্বর রাধুনী ডাবের জল দিত পুজো হয়ে গেলে। ঠাকুমার সঙ্গে ঠাকুরের চরণামৃত, নারকেল চিড়ে প্রসাদ খেয়ে ডাবের জল খেতে হতো উপবাসীদের। টিনা, আমার ছোট বোন, বড় হয়েও পুজো করতো ঠাকুমার সঙ্গে। এছাড়া বাড়িতে অক্ষয় তৃতীয়ায়, নবান্ন, ঠাকুমার নীল পুজোর উপোস, ষষ্ঠী সব করতেন। দেওঘর আসার পর ঠাকুমা বেশ কষ্ট করেই অল্প জায়গায় ঠাকুর সাজিয়ে লক্ষ্মী পুজো করতেন। ঠাকুমার ঘরে এখন যেখানে ঠাকুমার ছবি আছে, ওইখানেই চৌকির নিচে ফালির মধ্যে পুজো করতেন। আমার ঠাকুমার সঙ্গে অন্য আর সব ঠাকুমারাও পুজো করতেন। সবাই মিলে প্রসাদ বিতরণ করতাম ঠাকুমার আদেশে। ঠাকুমা যাকে প্রসাদ বিতরণ করতে বলতেন সেই করত। ঠাকুমার স্বয়ং বাড়ির সবার, শ্রী শ্রী ঠাকুরের অর্থাৎ আমার দাদুর এবং পরিবারের প্রত্যেকের ঘরের জন্য, নিজের ছেলেদের, পুরোহিতের জন্য প্রসাদ ভাগে ভাগে তুলতেন।
পুজো শেষে ব্রত কথা শোনার পর পুরোহিতকে নিজে হাতে খেতে দিয়ে নিজে জলপান করতেন। প্রসাদ খাবার পরে সব শেষ হয়ে গেলে থিয়েটার দেখতে যেতাম। দিদিভাইয়ের ঘরের বারান্দায় লাগোয়া কর্তামার রান্নাঘর ছিল। দিদিভাই ও কর্তামার ঘরের মাঝে একটা দরজা ছিল এবং ঘরের দক্ষিণে কটেজের পেছনে ঠাকুমার বাড়ির পাশে কর্তামার রান্নাঘর। দিদিভাইয়ের ঘর পেরোলেই ঠাকুমার বাড়ি। ঠাকুমার ঘর পূবের দিকে। ওই বাড়িতেই রান্না হতো। ঠাকুমার ছেলে মেয়ে, পরিবারের আরো কেউ কেউ, যাদের কেউ নেই বা খাবার অসুবিধা, এই সব লোকেদের জন্য। রাঁধুনি ছিল মশলা বাটুনি, সবজি কাটা, জল ভরা ইত্যাদি করার জন্য। এই রান্নাঘরের বারান্দায় কেউ উঠতে পারতো না। ছেলেপিলে তো নয়ই, বাইরের কেউ না। অনুমতি ছাড়া বারান্দায় ওঠা নিষেধ। সুখদা বাগদি বাসন মাজত, বারান্দায় নিচে রেখে দিত। পরে সেই বাসন জল বুলিয়ে ঘরে তুলতে হতো। সব বাসন উপর করে জল ঝরিয়ে শুকনো হলে ঘরে তোলা হতো। শশীদি কুটনো কাটতো, বাটনা বাটতো। ঠাকুমা নিজেও সবজি কাটতেন। মেনু ঠাকুমাই ঠিক করতেন। ঠাকুর ভোগ ঠাকুমার কাছেই হতো কর্তামা দেহ রাখার পর থেকে। ঠাকুমার বাড়ির এক পাশে কটেজ আর এক পাশে মন্দির। পাঁচিল দেওয়া চারিদিকে, মাঝে গেট, সাধারণ দরজা দেওয়া গেট, গ্রাম বাড়ির যেমন হয়ে থাকে। কর্তামার মন্দির ও ঠাকুমার বাড়ির মাঝে একটা ছোট গলি ছিল। ওই গলি ঠাকুমার বাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত ছিল। ওই গলি দিয়ে কেষ্টদার বাড়িতেও যাওয়া যেত। মন্দিরের পরে একটা নলকূপ ছিল। সবাই জল নিত, স্নান করত। পরের দিকে ঠাকুমার বাড়ির পিছন দিকেও একটা নলকূপ হয়েছিল। ঠাকুমার বাড়ির সামনেই জালের ঘর, দাদুর ঘর, তারপরেই বাঁধ, পদ্মা নদীর বাঁধ। আগে অনেক জল আসতো বর্ষার সময়, টইটুম্বুর নদী। ওপারে কুষ্টিয়ায় মোহনী মিলসের চোঙা দেখা যেত। ঠাকুমার বাড়ি ও দাদুর জালের ঘরের মাঝে একটা শেফালি ফুলের গাছ ছিল, সুন্দর ফুল হতো। ঠাকুমার বাড়ির দুদিকে বাইরে বেরোনোর দুটো গেট ছিল, একটা নদীর দিকে দক্ষিণে আর একটা উত্তরে। এরপর সরু রাস্তা একটা পূব দিকে গেছে। এই রাস্তাটাই বাড়িটিকে ঘুরে ঠাকুমার বাড়ির রান্নাঘর, পাঁচিল, বাথরুম ঘুরে মন্দিরের পাশ দিয়ে দুভাগ হয়ে একটা কলতলা হয়ে নদীর দিকে চলে গেছে। এই রাস্তা দিয়েই শ্মশান, হাট, বিরাজবাবুর বাড়ি, বাজিতপুর, ছাতনে যাওয়া যেত। ঠাকুমার বাড়িতে নদীর দিকের গেট দিয়ে ঢুকলে ডান দিকে দুটো স্যানিটারি পায়খানা বাথরুম, একটা পেয়ারা গাছ। ডান দিকে তুলসী বেদি, কটেজ, ঠাকুমার কটেজ। এইখানেই বিয়ের আগ পর্যন্ত বড় পিসিমা পড়াশোনা করতেন। ছোট পিসিমার পুতুল, অন্যান্য জিনিসপত্রও থাকতো। বড় পিসিমার বিয়ের পর থেকে কটেজ ছোট পিসিমার দখলে ছিল। এরপর কাকার বিয়ে হলে কাকিমাও এই কটেজেই থাকতেন। কাকিমা, উমা, গীতু হওয়া পর্যন্ত এই ঘরেই ছিলেন। কাকা মাতৃমন্দিরের বিল্ডিংয়েই থাকতেন নিজের ঘরে। কটেজ বাড়ির মধ্যেই চলে এসেছিল অন্দরমহল হয়ে। ভিতর বাড়ির কটেজের সামনে একটু জায়গা সিমেন্ট বাঁধানো ছিল। ওখানে একটা চৌকিও পাতা ছিল। ঠাকুমা সন্ধ্যের দিকে শুতেন। যারা আসতো তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। আমরা দেওঘর আসার কিছু আগে বাঁধানো হয়েছিল। বড় পিসিমার 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন আগে থেকেই, অর্থাৎ স্থির হওয়ার পর, খুব মন খারাপ হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, কান্নাকাটি করতেন। বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার সময়ও কেঁদেছিলেন। শুনেছি দাদুও খুব কেঁদেছিলেন। দাদুর নেওটা ছিলেন। পড়াশোনা করতেন, দাদুর কাছে বসে থাকতেন। ঠাকুমাও খুব ভালোবাসতেন। মেয়েদের নিয়ে ঠাকুর পুজো করতেন, সৎসঙ্গ করতেন। ভাদ্র মাসে রোজ দুবেলা সৎসঙ্গ করতেন আশ্রমের মেয়েদের নিয়ে। ঠাকুমার বাড়ির ভিতরেও একটা ছোট শিউলি গাছ ছিল। বাড়ির দক্ষিণ দিকের বারান্দায় অনেক সময় ঠাকুর ভোগ হতো। উত্তরের বারান্দায় আর সবাই খেতেন,
বাড়ির সবাই এবং বাইরের সবাই। রান্নাঘরে নর্দমার পাশে বারান্দায় কাকার নির্দিষ্ট জায়গা ছিল। এই বারান্দায় বাবা, কাকা, বাবার ছোট মামা, শয়তানদা মানে বাবার বড় কাকা, আরো অনেককে লাইন দিয়ে খেতে দেখেছি। মা আদর ঘরে গেলে ঠাকুমা এই বারান্দায় আমাদের ভাই বোনদের ঘাঁটা ভাত খাইয়ে মুখ ধুইয়ে রোজ কোল্ড ক্রিম মাখিয়ে দিতেন। এই বারান্দায় বসেই শীতের দিনে বাবার জন্য মাখন তুলতেন, সবজি কাটতেন, মানুষজন এলে তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। এই পাশের গেট দিয়ে ঢুকলেই রান্নাঘর, আর ভাড়ার ঘরের গা দিয়ে উঁচু এক ফালি দাওয়া। এখানে বারান্দায় সবজি, আনাজপাতি রাত্রিরে ঠান্ডা রাখা হতো ভালো থাকবে বলে। ঠাকুমার এই বাড়ির উত্তর দিকের বারান্দায় মাতৃমন্দিরের দক্ষিণের বারান্দায় ঠাকুর ভোগ হতে দেখেছি। একবার ফেতনদা আর সতু সান্যালদা ঠাকুরের কাছে এসে বসে খাচ্ছিল, মনে আছে। কি কারণে ঠাকুরের সঙ্গে বসে খাইয়েছিলেন জানি না। তবে ঠাকুরের ভোগ সাধারণত ঠাকুমার বাড়ির উত্তরের বারান্দায় বা ঘরেই হতো, তেল মাখা ছোট ঠাকুমার বারান্দায়। বাঁধের বাইরে ছোট ঠাকুমার ঘরের পেছন দিকের কল ঘরে চৌবাচ্চায় স্নান। অনেক আগে আমি যখন খুব ছোট তখন দেখেছি ঠাকুমার বাড়ির রান্নাঘরের পেছনের বাড়িতে আনন্দবাজার হতো, ঘন্টা বাজানো হতো, ঢং ঢং আওয়াজে লোকেরা বুঝতে পারতো খাবার রেডি। সবাই যে যার থালা বগলে করে ছুটতো প্রসাদ দিতে। এরপর কিছুদিন কেষ্টদার বাড়িতে হয়েছিল। ঠাকুমার জন্য নতুন দালান বানানো হয়েছিল, তার পেছনেই কেষ্টদার বাড়ি ছিল। সম্বিতার মা সুধাতির পরিচালনায় আনন্দবাজার চলত। ঠাকুমার বাড়ির উত্তর দিকের গেট দিয়ে বেরোলে প্রথমে ডান দিকে এক ফালি রাস্তা গেছে দুভাগ হয়ে। উত্তরে কেষ্টদার বাড়ি হয়ে কিশোরী দাদুর ঘর ঘেঁষে সামনের চত্বরে, আর দক্ষিণের রাস্তা রান্নাঘর ও আনন্দবাজারের রান্নাঘর, গোলাঘর, মন্দিরের পাশ দিয়ে আশ্রমের দক্ষিণে মাতৃ মন্দিরের সামনের চত্বরে গিয়ে উঠছে। সৎসঙ্গ বিল্ডিং এর পেছন দিকের চত্বরে উত্তর দিকে মেজ দাদুর বাড়ি। মেজ দাদুর বাড়ির পেছনেই মায়া মাসিমার বাড়ি। ফিলান্থ্রপি আর পোস্ট অফিসের মাঝে ছোট পায়ে চলা পথ ছিল। এই পথটা অফিসের পিছনে তরুদির বাড়িতে শেষ হতো, আর পোস্ট অফিসের লাগোয়া আর একটা পথ নদীর ধার হয়ে মানে দক্ষিণ হয়ে উত্তর দিকে চলে গেছিল। এই পথের ধারে হরিদাস ভদ্র, প্রবোধ বাগচি, কবিরাজ বাড়ি আরো অনেকের বাড়ি পড়ত। এই পথ ধরে গ্যারেজ হতে গাড়ি বাড়ির লোকেদের জন্য নিয়ে আসতো। টাউনে যাওয়ার দরকার হতো যখন তখন। ঠাকুমা মাঝে মাঝে টাউনে যেতেন নিজের বাবার বাড়ি, সঙ্গে ভাইটি ও আমাকেও নিয়ে যেতেন। ঠাকুমার বাড়ির লোকেরা ঠাকুমা গেলেই সব পাড়ার লোকেদের নিয়ে জড়ো হতো। বারান্দা ভর্তি মেয়ে লোক নানান বয়সের। বড়রা বলতো ফটকে আছে নাতি নাতনি নিয়ে। সবাই খুব আদর করত। ঠাকুমার ইশারা বুঝতাম বলে আমাদের নিয়ে যেতে ভালোবাসতেন। ঠাকুমার বাবার বাড়ির উঠোনে একটা হাঁসের ঘর ছিল। ঠাকুর ভোগের পর, খাওয়া দাওয়ার পর ঠাকুমা পাবনায় যেতেন। ফিরতেন বিকেলবেলা। কখন কখন বাজার যেতেন, সিনেমা যেতেন দুই পিসিমাকে নিয়ে। কখনো কখনো আমিও গেছি, কখনো কখনো ফাটিও গেছে আমাদের সঙ্গে। পাবনা ছাড়ার পর কালিদাসীমা, রেণুদি, সাধুপানিমা, সরোজিনীদি, সেবাদি প্রমুখ ঠাকুরের কাজ করতেন। ধীরে ধীরে আরো অনেকে এলো গেল। রান্না খাওয়া ঠাকুমার কাছে, ঠাকুমার তদারকিতে। পাচক যজ্ঞেশ্বর পাবনা থেকে। পাবনায় ঠাকুমার কাছেই ঠাকুর ভোগ হতো, দেওঘরেও তাই। পাবনায় বাবাকে কখনো কখনো ভোগের সময় ঠাকুরের সঙ্গে খেতে দেখেছি। সেই সময় পাতে খাওয়ার রেওয়াজ ছিল, তাই ঠাকুরের প্রসাদ দুধ ভাত মাখা
ঠাকুরের পাতে বসে খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। জীবনে আমি খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হয় এটাও শিখেছি আমার ঠাকুর দাদা মানে ঠাকুরের কাছে। ঘটনা এখনো জীবন্তভাবেই মনে আছে। পাবনায় ঠাকুমার বাড়ির দক্ষিণে নদীর দিকে বারান্দায় একটা মাদুর পেতে দাদু ও ঠাকুমা বসেছিলেন। দাদুর হাতে একটা বাটি ছিল, ঠাকুমার হাতে একটা সাদা কলাই করা ঢেউ খেলানো ছোট প্লেটে একখানি পান দাদুর জন্য। আমি দক্ষিণ দিকের দরজা হয়ে ভিতরে যেতেই দাদুকে দেখে ফিরে চলে যাচ্ছিলাম। দাদু ডাকলেন, আয় বয়। মাদুরের একপাশে বসলাম। ঠাকুমা দাদু কথা বলছিলেন। একটু পরে আমাকে বাটিটা দিলেন, নে খা। আমি নিয়ে খেতে শুরু করার আগ মুহূর্তেই বললেন, শোনো মনি, হাত ধুয়ে খেতে হয়। সেই কবে কোন ছোটবেলায় বলেছিলেন, আজও আমি হাত ধুয়েই খাই। দাদুর নির্দেশ পালন করে যাচ্ছি। আমি ঠাকুমার কাছে বসে খেতে থাকলাম। দাদু পান খেয়ে উঠে চলে গেলেন বাড়ির বাইরে। ছেলেবেলায় আমরা ঠাকুরের তাসুর পিছনের বারান্দা বা বাঁধানো জায়গায় বসে গল্প করতাম। ঠাকুর ঘরের পাশে একটা লোহার ট্রলি ছিল, ওখানেও মেয়েরা বসতো, গল্প করত। বউরা, শাশুড়িরা, ঠাকুমা, ছোট ঠাকুমা ঠাকুরের কাছে বা এদিক এদিক বসে এ ওর সঙ্গে গল্প করতেন। বিনতি প্রার্থনার সময় সবাই বিনতি প্রার্থনা করত। আমাদের তো বাইরে সন্ধ্যের পর থাকার নিয়ম ছিল না, সন্ধ্যের আগেই বাড়ি যেতে হতো, একটু দেরি হলেই পিটুনি। আমি তো প্রায় মার খেতাম, প্রায় রোজ আমার ঠাকুমার কাছে দাঁড়িয়ে থাকতাম, একে ওকে সাধতাম আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ঠাকুমা কাউকে দিয়ে পাঠিয়ে দিতেন বাড়ি। যে নিয়ে আসতো বলে যেত, মারবেন না, মারতে মানা করেছেন মা। আমার মা তো রেগে আগুন হয়ে যেতেন। একে দেরি করে আসা, তারপর মারার বদনাম। ছেলেবেলায় দেখতাম আমার বাবার প্রায় শরীর খারাপ হতে। বেশি অসুখ হলে ঠাকুমা আসতেন। রাতে কখনো কখনো বাবার কাছে শুতেও দেখেছি। এমনি ভালো থাকলে ঠাকুমার কাছেই খেতেন। রাত্রিরে দেখতাম বাবার খাবার যজ্ঞেশ্বর বামুন নিয়ে আসতো। বাবার খাবার ঠাকুমার কাছ থেকে নিয়ে আসার নিয়ম ছিল। আমরা পুরান্দায় গোলাপ বাগে থাকাকালীন দেবু বাগচিটা খাবার নিয়ে আসতো। পরে যখন আমরা নড়ালের বাড়ি, বর্তমান বাবার বাড়ি ষোড়শী ভবনে আসি, এখানেও নিয়ে আসতো। দুপুরের খাবার, বাড়ির খাবারও খেতেন। ইচ্ছে হলে যা যা রান্না হতো সবই নিয়ে আসা হতো। ঠাকুরকে ডাক্তার হরিপদদা, প্যারিদা এরকম অনেক ভক্তই তেল মাখাতেন। পাবনায় থাকতে ছোট ঠাকুমার ঘরের বারান্দায় তেল মেখে ঘরের পিছনের কল ঘরে চান করতে যেতেন। ওই কল ঘরে কলের কাছাকাছি পদ্মার দিকে মুখ করে একটা বড় চৌবাচ্চা ছিল, তাতে জল ভরা হতো। এখানেই স্নান করতেন। উৎসবের সময় ভক্তরা জলে সুগন্ধ ফুল ছড়িয়ে দিত। অনেক কীর্তন, শঙ্খধ্বনি, হুলধ্বনি, বাজনা দিয়ে স্নান উৎসব শেষ হতো। এরপর কাপড় ছেড়ে মাথা আঁচড়ে ভোগে যেতেন ঠাকুমার কাছে। যখন যেখানে ব্যবস্থা করতে বলতেন সেখানে। তাই ঠাকুমার বাড়ি ভিন্ন মাতৃমন্দিরের বারান্দায় ভোগ হতে দেখেছি। হয়তো কোনো কারণবশত ভোগ হয়েছিল, জানি না। বামুন খাবার নিয়ে আসতো। যেখানে ঠাকুর ভোগ হতো সেখানে ঠাকুমা পরিবেশন করতেন। বাবাকে, কখনো কখনো বড় পিসিমাকে দেখেছি ভোগের ওখানে। বামুন সাজিয়েই নিয়ে আসতো ঠাকুমার নির্দেশ মতো। পরে যা লাগতো ঠাকুমায় দিতেন। ঠাকুমার সব কাজ ছবির মতো গুছিয়ে করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আধিক্যনে কিন্তু আর্টিস্টিক। সব কাজই সুন্দরভাবে করতেন, সিম্পল কিন্তু গর্জিয়াস। মাথার সিঁদুর থেকে পায়ের নথ পর্যন্ত সবই পরিচ্ছন্ন। ঠাকুমা লক্ষ্মী বিলাস তেল ব্যবহার করতেন সারা জীবন।
যতদিন নিজেকে নিজের মধ্যে আয়ত্তের মধ্যে রাখতে পেরেছেন, ওই ব্র্যান্ড চেঞ্জ করেননি কখনো। আমি কখনো ঠাকুমাকে কপালে সিঁদুরের টিপ পরতে দেখিনি। আমার বিয়ের পর তিত্তিরিদি যখন ঠাকুমাকে স্নান টান করাতো তখনই পরিয়েছে। ঠাকুমা তরকারি কাটতেন, হাতে আঙুলে দাগ লাগলে সেগুলো বসে বসে লেবু দিয়ে ঘষে ঘষে ওঠাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এটা কি করছো? বললেন, তোর দাদুকে খাওয়াবো তো, তাই পরিষ্কার করছি। আমি ঠাট্টা করে হাসলাম, ঠাকুমাও হাসলেন। আশ্রমে শৈলদির সঙ্গে নিস্তারিণীদির লড়াই লাগিয়ে দিত কিছু কিছু মহিলা। ঠাকুর ভোগের পর এসব ঝগড়া হতো। ঠাকুর তামাক খেতে খেতে এদের লড়াই দেখতেন, শুনতেন, যা বলার প্রয়োজন হলে বলতেন, তারপর শুয়ে পড়তেন। এই লড়াই নাটক দেওঘরে আসার পরেও চলেছে। ভোগের পর এই নাটক চলতো, শোনা কথা বলছি, কেননা আমার এসব দেখার পারমিশন ছিল না। ঠাকুমা মানা করেছিলেন, বলেছিলেন কোনোদিনও ওসব দেখতে যাবি না, তোর দাদু বারণ করে দিয়েছেন। পাবনায় দোল উৎসবের কথা মনে করছে। ঠাকুরের মাতৃবিয়োগের পর হতে ঠাকুর আর রং খেলেননি। ঠাকুরের গায়ে রং দেওয়া নিষেধ ছিল। ঠাকুমাও মেয়েদের নিয়ে খুব রং খেলতেন। আমরা ঠাকুমার গায়ে রং দিয়েছি, মানা ছিল না। বাইরের সবাই কি করতে জানি না, আমি তো দিয়েছি। ঠাকুমাও, মেজ ঠাকুমা মারা যাওয়ার পর হাতে আর রং খেলেন না। শুনেছি সবাইকে নিয়ে ঠাকুমা ও মেজ ঠাকুমা খুব রং খেলতেন। ঠাকুমা খুব রিজার্ভ প্রকৃতির মেয়ে ছিলেন, যাকে বলে রাশভারী। ঝটপট কেউ কিছু বলবে বা সামনে কিছু উল্টোপাল্টা বলবে এরকম ক্ষমতা ছিল না। গম্ভীর প্রকৃতির মহিলা, কিন্তু সবার কথা বলতেন, সবার সুখ সুবিধা অসুবিধার খোঁজ খবর রাখতেন। কেউ যদি অসুবিধায় পড়তো তার বাড়ি গিয়েও তাকে সাহায্য করতেন প্রয়োজন মাফিক। সাহায্য করতে ইতস্তত করতেন না, এক লহমায় সব ব্যবস্থা করে দিতেন দাদুকে বলে। ছোটবেলায় শুনতাম সবাই ঠাকুমাকে বড় বৌমা বলে ডাকত। ঠাকুর বাড়ির বড় বউ ছিলেন কর্তামার বড় বৌমা, তাই এই ডাক। কর্তামা হলেন মা, ঠাকুমা বড় বৌমা, মেজ বউ মেজ বৌমা, ছোট বউ ছোট বৌমা। পরে কর্তামা গত হলে ঠাকুমা বড় মা হয়ে উঠলেন, সব গুরু ভাইদের বড় মা, সবার বড় মা। রচনাটি পূজনীয়া বর্দি লিখিত গ্রন্থ তোমরা সবাই কোথায় গেলে থেকে সংগৃহীত। তার কন্যা পূজনীয়া অর্জমা সান্যাল ও পুত্র পূজনীয় অনুদীতি মৈত্রের সৌজন্যে প্রকাশিত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।